আমি যত জীবনে স্ট্রাগল করতে হয় করে আমি তোমাকে এস্টাবলিশ করে দিব। তারপরও আমি তোমাকে চাই, শেষবারের মতো অনুরোধ করছি, ফেরত আসো। আমার নাম হচ্ছে তন্নি। তো আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আমার ফ্যামিলিতে হচ্ছে 2 ভাই আর 2 বোন। আমার বাবা নেই, 2012 সালে আমার বাবা মারা গেছে। আমার আম্মু আছে। 2021 সাল থেকে আমি জব করতেছি। ঢাকাতে হচ্ছে আমি আলাদাই থাকি, আমার ফ্যামিলি গ্রামে থাকে। বাসায় যাওয়া আসা করে আমার ফ্যামিলি। আমার জব প্লাস পড়াশোনার পারপাসে আমার হচ্ছে ঢাকাতেই থাকতে হইতো। এর মধ্যে 2023 সালে হচ্ছে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। তো ওইখান থেকে ওর আর আমার কথা কন্টিনিউ হয়। তারপর আমার পার্সোনাল লাইফে আমি কি জব করি, কোথায় আছি, আমার বাসা কোথায়, আমার সম্বন্ধে ও সবকিছু জানলো, ওর সম্বন্ধে আমি সবকিছু জানলাম। ফ্রেন্ডলি কথা হতো, ভালো লাগতো। খুব হ্যান্ডসাম ছিল, বা দেখতে 10 জনের মধ্যে একজন। ভালো লাগতো বিধায় কথা বলতাম। পরিচয়ের 1 সপ্তাহ পরে সে আমাকে প্রপোজ করে, তো আমি রাজি হই। তারপর থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়েছে। এর মধ্যে কি ও যে বেকার এই জিনিসটা হচ্ছে ও আমাকে জানাইছে যে আমি বেকার। আমার ফ্যামিলিতে, ওর ফ্যামিলিতে ও প্রতিনিয়ত অবহেলিত হইতো এটার জন্য। তো ওর আব্বু প্রতিনিয়ত ওর সাথে চিল্লাচিল্লি করতো, কিছু করতো না, সেই বিধায় নাকি ও ফ্যামিলির বোঝা ছিল। খাবার দাবার থেকে শুরু করে A to Z নিয়ে ওর সাথে নাকি 2 চোখ করতো। ওই বোনদের যেভাবে দেখতো ওরা ওইভাবে দেখতো না। মানে মনে হইতো না যে ও ওই ফ্যামিলির ছেলে। সব সময় শেয়ার করতো। এমনকি এরকমও হয়েছে যে যখন ওর সাথে আমি কথা বলতাম ও আমাকে লাইনে রেখে শোনাইতো যে দেখো আমার সাথে কিরকম চিল্লাচ্ছে। এগুলো শোনার পরেই তার প্রতি আমার ভালোবাসাটা বেশি জাগছে, বা সিম্পেথিটা বেশি আসছে। আমি ওরে বলতাম থাক, বাবা মাই তো বলবে, এগুলো নিয়ে হচ্ছে তুমি মনে কষ্ট পাইও না, কিছু একটা করার ট্রাই করো এটার পাশাপাশি। আমি হচ্ছে ওরে প্রতিনিয়ত এরকমভাবে বুঝাইতাম। দেন মাঝে মাঝে যখন ওর সাথে আমি মিট করতে বের হইতাম তখন হচ্ছে কখনোই আমি ওকে গাড়ি ভাড়া দিতে দিতাম না, আমি নিজেই দিয়ে দিতাম। ওই যে আমি জানতাম যে ও বেকার, টাকা পাবে কোথা থেকে। তারপর হচ্ছে ওইখানে আমরা বসে যে কথা বলতাম, চা কফির যেই বিলটা হবে, মানুষের সামনে ওই বিলটা যদি আমি ওর হাতে উঠাই দিতাম, মানুষ তো ওইটা দেখে অসম্মান করবে ওকে, যে একটা মেয়ে বিল দিচ্ছে, বা একটা মেয়ে একটা ছেলেকে বিল দেওয়ার জন্য টাকা দিচ্ছে, কিরকম না বিষয়টা। এটার জন্য না আমি ওটা লুকাই দিতাম, মানুষের সামনে দিতাম না, যাতে ও অসম্মানিত না হয় ওইখানে। যতদিন রিলেশন ছিল কখনোই ওকে আমি কোথাও একটা পয়সাও আমি খরচ করতে দিই নাই, আমিই দিতাম। A to Z সবকিছু, টাকা পয়সা মানি মিট করতে গেলে আমি বেয়ার করতাম। ওই সময় ও আমাকে একটা কথা শেয়ার করলো কি, টাকা নিতে ওর মায়া লাগে। তখন আমি বলতাম সমস্যা নাই, আমি যেই জবটা করি প্রবলেম নাই, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, তুমি নিতে পারো। তখন সম্পর্কের 2 মাস আছে না, যে অনেক অনেক সম্পর্ক 2 বছরে অনেক গভীর হয় না, কিন্তু 2 মাসে অনেক বোঝাপড়া হয়ে যায়। তো ওরা আমার মধ্যে 2 মাসে অনেক ভালোভাবে সম্পর্কটা গভীর হয়। তো তখন ওকে আমি বললাম যে এই রিলেশন আমার ভালো লাগে না, আর এখন হচ্ছে আমার বিয়ের বয়স, আর তোমারও বিয়ের বয়স, আর একটা ছেলে তো সারা জীবন বেকার থাকে না, কোনো না কোনো একটা পর্যায়ে যায় একটা ছেলে কিছু না কিছু করেই। এখন যখন দেখতেছো যে এখন বেকার জীবনে আমি তোমার হাতটা ধরছি, তো যখন তুমি কিছু একটা করবা তখন তুমি আমাকে রাজরানী বানায় রাখবা, আমি আশা করি এটাই। তখন ও বলতেছে অবশ্যই, তুমি এখন আমার পাশে আসো, তখন তো তুমি অবশ্যই আমার পাশে থাকবা। এই সমস্ত কথাবার্তাও আমাকে বলছে। তখন আমি বলছি যে চলো বিয়েটা করে ফেলি। ও বলতেছে যে আমার ফ্যামিলি তো মানবে না, তো আমরা এখন হাইডে বিয়েটা করি, পরবর্তীতে আমি জানাই দিব আস্তে আস্তে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। চেষ্টা করেছিলেন কি যে আপনার পরিবার থেকে যেন ব্যাপারটা এগিয়ে নেওয়া হয়, বিয়েটা হয়? না না, আমি এটা চেষ্টা করি নাই, কারণ হচ্ছে ও বেকার ছিল। ওর ফ্যামিলিতে যদি এখন জানায় যে ও বিয়ে করবে, ওর ফ্যামিলি তো কোনোভাবেই মানবে না। আমার ফ্যামিলিও মানার মতো অবস্থায় ছিল না, এই জন্য আমি জানানোর প্রয়োজন মনে করি নাই। এর মধ্যে আমি ওকে এই কথাও বলছি যে তোমার ফ্যামিলি কি আমাকে মানবে। তখন বলতেছিল যে তুমি ভালো একটা জব করতেছো, তুমি দেখতে শুনতেও খারাপ না, সেই হিসাবে মেনে নিবে, আর না মানলে আমি তোমার কাছে চলে আসবো, সমস্যা কি, যেহেতু তুমি একটা জব করতেছই। আমি রাজি হই। রাজি হওয়ার পরে তখন ও আমার বাসায় আসে, ডিরেক্টলি বাসায় এসে বলতেছে রেডি হও, আমরা বিয়ে করতে যাব। সত্যি সত্যি ওই দিন আমাদের বিয়েটা হয় 2023 সালের ডিসেম্বরের 15 তারিখে। বিয়েতে আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, ওরই 10-12 জন ফ্রেন্ড সার্কেল ছিল, তারাই সাক্ষী দিয়ে বিয়েটা হয়। তখন হচ্ছে ও 3 লাখ টাকা কাবিন করলো, 1 লাখ টাকা উসুল দিয়ে ফেললো, কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা কিছুই দেয় নাই। ইভেন দো আমি যে বিয়েটা করি, বিয়েতে কাজের যে ফিটা সেটা পর্যন্ত আমারই দেওয়া লাগছে, যেহেতু বেকার, টাকা কোথায় পাবে। তো আমি দিলাম, বিয়ে টিয়ে করে আমরা বাসায় চলে আসলাম। ওখান থেকে ওর সাথে আমার সংসার জীবন শুরু। ওর ফ্যামিলি যেহেতু জানে না, এরকমটা হয়তো কি ওর বাসায় থাকতো, সকালবেলা ঘুম থেকে চলে আসতো আমার বাসায়, দেন আমার সাথে কিছু সময় কাটিয়ে আবার চলে যাইতো। দেন আবার আমার অফিস থেকে আসার পরে আবার ও আমার বাসায় আসতো, আবার রাতের 11টা কিংবা 12টা বাজে ওর বাসায় চলে যাইতো। ও
ও এখানে কন্টিনিউয়াসলি আসা যাওয়া করতো। আমাদের বিয়ের 2 মাসের মাথায় ওর ফ্যামিলির সাথে ওর নাকি একটা ঝামেলা হয়। তো ওই ঝামেলার পরবর্তীতে ও হচ্ছে ওর যত জামা কাপড় যা যা ছিল ওইগুলো নিয়ে আমার বাসায় শিফট হয়ে যায়। দেন আমাকে ও এটা বলতো যে তুমি আমার জন্য একটা জব দেখো, তোমার ওইখানে ব্যবস্থা করে দিতে পারো কিনা, তাহলে আমি তোমার সাথে জব করব। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখবো, আর তুমি থাকতে থাকো। এভাবে একসাথে থাকা শুরু হলো। আমি অফিস চলে যেতাম সকালবেলা, ও সারাদিন বাসার মধ্যেই থাকতো। তো বাসার মধ্যে থেকে একটা পর্যায়ে কি গেমে আসক্ত হয়ে যায়, সেটা হচ্ছে ওই যে পাবজি খেলে না, ওইটাতে আসক্ত হয়ে যায়। দেন এর মধ্যে আমার আপডেটে ও পাবজি খেলতেছিল, আমি দেখতেছিলাম উপর হয়ে ওর ফোনের উপরে। তো তখন ও হচ্ছে পাবজিতে হয়তো হেরে গেছে, ওটা জিত মানে আমার উপরে মজা এলো কি, আমার হুট করেই না একটা চড় মেরে বসছে কোনো কারণ ছাড়া। ওই যে ও ওইখানে হেরে গেছে, তো চড় মেরে বসছে, পরে আমি পুরো হা হয়ে গেছি যে সামান্য এতটুকু একটা ব্যাপারে ও আমাকে মারলো। তা আমার খুব রাগ কাজ করতেছিল। দেন আমি তখন ওকে বলতেছি এতটুকু একটা কারণ একটা মানুষের গায়ে তুমি হাত দিতে পারো, এগুলো কেমন কথা। তখন ও বলতেছে বেয়াদব, মুখে মুখে কথা বলস। এটা নিয়ে ও আমাকে আরও থাপড়াইলো ইচ্ছা মতো। থাপড়ানোর পরে তখন আমি বলছি আমি এত কষ্ট করতেছি তোমার জন্য, রাত দিন তোমার জন্য কাজ করতেছি, আর তুমি এতটুকু সামান্য ব্যাপারে আমার গায়ে হাত তুললা। বলার পর ও বলতেছে তোমারটা না খাইলে আমার কি হবে, চলে যাব। আমি বলছি হ্যাঁ চলে যাও, তোমার মতো মানুষকে আমি আর চালাইতে পারবো না, তুমি জাস্ট এতটুকু কারণে আমার গায়ে হাত তুলে বসলা। এক কথাটা বলার পরে না ও করলো কি যাইতে নিছিল, ওদের বাসায় চলে যাইতে নিছিল। তখন ওর আমি আবার বলি কি আচ্ছা ঠিক আছে, সামান্য এতটুকু ব্যাপারে তোমার বাসা থেকে বের হইতে হবে না, দরকার নাই, থাকো। তো এরকম করে আমি ওরা রাখলাম। ভালোই যাচ্ছিল। এরপরে ওর ফোনের পাসওয়ার্ড কোনো কিছু আমি জানতাম না, আমাকে দেখতে দিত না। তারপরে বিয়ে করতে ও হচ্ছে ওই যে ম্যারিড স্ট্যাটাস দেয় যে, সেটাও সিঙ্গেল করে রাখছে। কিন্তু আমারটাই আমি ঠিকই ওর ছবি আমার ছবি ঠিকই আপলোড করি, কিন্তু ও এগুলো হাইড করে রাখে। দেন এরপরে একদিন ঘুমাই গেছে, তো ওর ফোনের লকটা মেবি ওই দিন আমি কিভাবে যেন খুলে ফেলছি। ও ঘুমাইছে, খুলে দেখি যে অসংখ্য মেয়ের সাথে চ্যাটিং। ওগুলা দেখে আমি ঘুমের মধ্যে ওরে জাগাইছি, তুমি এগুলা কি করছো, তুমি ম্যারিড থাকা অবস্থায় তোমার বউ আছে, তুমি অন্য অন্য মেয়েদের সাথে চ্যাটিং করতেছো, এগুলা কি ঠিক করতেছো। তা আমি খুব কান্নাকাটি করি ওই দিন। তখন ও বলতেছে তুমি তো আমার ওয়াইফ, ঘরে আছোই, ওগুলাতে এমনিতেই টাইম পাস করি। তখন আমি বলতেছি তুমি আমাকে সময় দাও না, আমি জব টপ করে এসেও তোমাকে রান্না বান্না করে খাওয়াই, তোমাকে আমি দেখাশোনা করতেছি, তোমার কোনো কিছুতেই আমি অযত্ন করতেছি না, আর তোমার টাইম পাস করতে অন্য মেয়ের কাছে কেন কথা বলতে হবে সাথে, আমি আছি না। আমি যদি তোমার জব বাদেও যদি টাইম দিতে না পারতাম তখন তুমি অন্য মেয়ের কাছে যাইতা, কিন্তু আমি থাকা অবস্থায় তুমি অন্য মেয়েদের সাথে কিভাবে কথা বলো। এইগুলা বলে আমি অনেক কান্নাকাটি করছি। তখন ও আমার বলতেছে আমি তোমার সাথে থাকবো না, তুমি হচ্ছে সাইকো, তুমি শুধু শুধু সন্দেহ করো, আমারও ফ্রেন্ড থাকতে পারে, আমারও স্বাধীনতা আছে, আমি কেন কথা বলতে পারবো না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তখন আমি জিদ্দে বলি কি আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি থাকবো না তোমার সাথে। ও করলো কি আমাকে থাপ্পড়। ওরে বলতেছি তুমি আমার এরকম করছো, তোমার ফ্যামিলি তো জানে না যে তুমি আমাকে বিয়ে করছো, আমি এখন তোমার ফ্যামিলিকে জানাই দিব। ও যতবারই এরকম করতো ততবারই আমি শুধু বলতাম যে আমি তোমার ফ্যামিলিকে জানাই দিব, কিন্তু কখনো জানাই নাই। কিন্তু এইবার আমি ওর আব্বুরে ফোন দিছি যে আপনার ছেলে তো আমাকে বিয়ে করছে, এখন বিয়ে করা অবস্থায় ও এরকম করতেছে, থাকতে চাচ্ছে না, এরকম বলে, এখন আমার কি করার দরকার আপনি বলেন। তখন উনি বলতেছে না আমার ছেলে এরকমটা করতেই পারে না কখনো। আমি বলতেছি করছে, আমার কাছে সব প্রমাণ আছে। বলতেছে কিভাবে বিয়ে হয়েছে তোমাদের, তুমি ওরে জোর করে বিয়ে করছো নাকি ও নিজের ইচ্ছায় বিয়ে করছে। তখন আমি বলছি যে না, ওর ফ্রেন্ড সার্কেলই ছিল বিয়ের সময়, আমার কেউই ছিল না। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো কিছু করো না, আমি দেখি কালকে তোমাদের বাসায় আসবো, আমার শ্বশুর বলল। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার থেকে আমার অ্যাড্রেস নিল। পরে হচ্ছে রাত 11টার দিকে ওর আব্বু আমাকে লাইনে রেখে ওরে জিজ্ঞেস করতেছিল তুমি কি বিয়ে করছো, আর হচ্ছে তুমি কি মেয়েকে কিভাবে বিয়ে করছো বলো। তখন ও অস্বীকার করে নাই, বলছে যে হ্যাঁ আমি বিয়ে করছি। পরে হচ্ছে ওর আব্বু বলতেছিল তুমি কি ওর সাথে সংসার করতে চাও। তখন ও বলছে যে আমি কি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করছি, হ্যাঁ আমি সংসার করতে চাই। এগুলো আপনি সব ফোনে শুনছেন? হ্যাঁ আমি শুনছি, আমি নিজের কানেই শুনছি। ওই দিনই রাতের বেলা ওরে আমি আবার ফোন দিয়ে আমি বললাম যে তোমার কি এরকম সিন ক্রিয়েট করাটা আমার সাথে উচিত হয়েছে। তখন আমার বলতেছে তুমি তো বুঝতেই চাও না যে তোমারে আমি বিয়ে করছি, তুমি আমার বউ, তুমি বউয়ের মতো থাকো, তুমি কেন আমি কি করতেছি, আমি বাইরে কি করি, এগুলোর মধ্যে তুমি কেন ইন্টারফেয়ার করো। তখন আমি বলছি যে কোনো ওয়াইফই বলবে। তখন ওর আর আমার মধ্যে কথা বলার মাধ্যমেই সবকিছু মিউচুয়াল হইলো। তো ও পরের দিন সকালবেলা আমার বাসায় চলে আসছে, ওর আব্বু আসবে বলে আমি বাসায় রান্না টান্না সবকিছু করে রাখছি। তারপর শ্বশুর আসতে আসতে হচ্ছে বিকেল হয়।
ওই ফার্স্ট হচ্ছে সে আমাকে দেখে, দেখার পরে উনি রাজি হয়েছে, মানে আমাকে মেনেই নিছে যে যেহেতু ছেলে বিয়ে করে ফেলছে, পছন্দ করে বিয়ে করছে, আমার না মানার কি আছে, যেহেতু একটা মাত্র ছেলে আমি কেন মানবো না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার সব কিছু। তো আমার আম্মুর নাম্বার নিল, দেন আমার আম্মুর সাথেও সে কথা বলছে। মানে সেই প্রথম আপনার বাসাতেও ব্যাপারটা জানলো? না, তার আগে আমার ফ্যামিলি জানতে পারছে, যেহেতু আমার বাসার বাড়িওয়ালা হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড। তো আমার বাসায় একটা ছেলে যাতায়াত করলে তারা তো অবশ্যই জানবে। তো সেই অনুযায়ী আমার ফ্যামিলি আগেই জেনে ফেলছে। আমার শ্বশুর হচ্ছে আমাকে বলে গেল কি, ঈদের সময় তুমি আমার বাসায় চলে এসো, আমার বাসায় এসে ঈদ করবা। তো আমি আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট যাই চাঁদ রাত্রির দিন, কুরবানি ঈদের আগের দিন। তো যাওয়ার পরে আমার শ্বশুর মানে একটা ছেলের বউকে যেভাবে আপ্যায়ন করা লাগে বা সম্মান দিতে হয় সেই রকমভাবে আমাকে এখানে সম্মান দিল, বা তার ফ্যামিলির কিছু কিছু পার্সন জানতেও পারলো যে আমাদের বিয়ে হয়েছে। তারপর হচ্ছে ওর বাসায় আমার এরপরে টুকটাক যাতায়াত, আমি ওকে শেয়ার করতেছিলাম যে আমার অফিসটা তখন ছিল মতিঝিলে, আমার তো যাতায়াতে খুব বেশি ভাড়া চলে যায়, আমি যেহেতু বাসে চলাফেরা করতে পারি না, তো আমি একটা বাইক কিনবো, স্কুটি কিনবো ভাবতেছি। ওরা আমি এই কথাটা বললাম, তখন ও আফসোস করে বলল আমাকে যে আমি আমার বাপের একমাত্র একটা ছেলে হওয়া সত্ত্বেও আমার অনেক স্বপ্ন ছিল যে আমার একটা বাইক হবে, কিন্তু আমার বাবাকে অনেকবার বলার পরেও হচ্ছে আমার এটা হইলো না, আর তোমরা ইজিলি নিজের শখ কীভাবে পূরণ করতে পারো। এই কথা বলতে পারে আমার খারাপ লাগে কথাটা শুনে। তখন আমি মনে মনে ডিসিশন নিলাম যে এই টাকাটা দিয়ে আমি স্কুটিটা না কিনে ওরে কিনে দিই, পরবর্তীতে ও আমাকে দিয়ে আসবে, নিয়ে আসবে। এই কথাটা ওকে আমি বললাম পরবর্তীতে, বলার পরে ও রাজি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিনি, তোমাকে অফিসে দিয়ে আসবো, আমি নিয়ে আসবো আমি। এরপর আমি আমার শ্বশুরকে বললাম কি যে ও যেহেতু একটা বাইক কিনতে যাচ্ছে, আমার কাছে তো পুরো টাকাটা নাই, আমার কাছে 1.5 লাখ টাকা আছে, আপনি যদি আর 1.5 লাখ টাকা দেন তাহলে ও একটা বাইক কিনতে পারবে। মানে আমাকে দিয়ে ও বলাইলো, কারণ ও তো কোনো কিছু করে না, আমি জব করি, আমার উপরে ভরসা করে হচ্ছে আমার শ্বশুর টাকাটা দিবে। তখন আমার শ্বশুর এই শর্তে 1.5 লাখ টাকা দিতে রাজি হলো যে আমি প্রতি মাসে তাকে 20,000 করে হচ্ছে টাকাটা শোধ দিতে হবে। উনি তারপরে টাকাটা দিল, আর আমার 1.5 লাখ টাকা আমি আমার হাজবেন্ডকে দিলাম, টোটাল 3 লাখ টাকা তার হাতে তুলে দিলাম। তারপর সে এটা দিয়ে একটা নিউ বাইক কিনছে। এরকম ওর অনেক শখ ছিল, সেগুলোও আমি পূরণ করছি, যার মধ্যে ও আইফোন চাইছিল আমার কাছে, মানে চায় নাই, শখের কথা শুধু মুখ দিয়ে একটাবার বলছিল, আমি ওকে সেই আইফোনও কিনে দিছি। এরকমভাবে একটা সময় হচ্ছে ও ড্রাগস হচ্ছে নিজেকে ইনভলভ করে ফেলে, দেন ওর চেহারা না আস্তে আস্তে ভাঙতে থাকে। ওর বন্ধুদের সাথে ওর যে কিছু কনভারসেশন এগুলো দেখার পরে আমি বুঝতে পারলাম যে ও ড্রাগস নেওয়া শুরু করছে। দেন আমি তখন থেকে বুঝে ফেলি, ড্রাগস নিয়ে বাসায় আসলে আমি বুঝে ফেলি ওর সিমটম দেখে। দেন আমি একদিন অফিসে যাওয়ার আগে আমি বলে গেছি, আজকে যদি আমি অফিস থেকে এসে দেখি যে তুমি এটা খাইছো তাহলে কিন্তু আমি তুলকালাম বাজায় ফেলবো, তুমি কিন্তু এটা খাইবাই না, আমি তোমাকে লাস্ট বার ওয়ার্নিং করলাম, আমি কিন্তু এসে যদি দেখি তুমি এটা খাইছো আমি কিন্তু আব্বুকে বলে দিব। তখন ও বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা মাথায় যাই অফিস করে আসো, আমি এরকম কোনো কিছু করবো না। তারপর আমি অফিস থেকে এসে দেখি কি যে ওই দিনও ওর দিয়েছে, ঠিক আছে আমি আব্বুকে বলে দিব। তো ও আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আব্বুকে বইলো না, কিন্তু তারপরও আমি আব্বুকে বলে দিছি। আমার শ্বশুরকে জানাইলাম যে ও তো এরকম ওগুলা খায় বাজে জিনিস, তার ফ্যামিলি থেকে তো একটা শাসন থাকবে, ওইরকম কোনো কিছুই তাদের মধ্যে দেখতে পাইলাম না। ও আমার বাসা থেকে ওই বাসায় যায়, ওই বাসায় ওরে ওই রকম ভাবেই অ্যাকসেপ্ট করে নেয়। আমি কান্নাকাটি করলে আবার বাসায় আসে, আবার বাসায় থাকতে শুরু করে, আমি যদি আবার এগুলা নিয়ে কোনো কথা বলি তারপরে আবার সে তার বাসায় চলে যায়। তার বাসা থেকে বলে না তুই কেন ওইখান থেকে চলে আসলি তোর ওয়াইফকে একা একা রেখে, এই সমস্ত কথাবার্তা তার ফ্যামিলি থেকে আর তাকে বলে না। এর মধ্যে তো খুব মারধর চলতেই থাকতো। তো এরপরে একটা মেয়ে হচ্ছে আমাকে ফেসবুকে নক দিয়ে আমার হাজবেন্ডের ছবি আমাকে দিয়ে বলতেছে কি এটা তোমার কি হয়। তখন আমি বললাম যে কেন তোমার কি হয়, সে আমাকে বলতেছে আমার বয়ফ্রেন্ড। প্রমাণ সহই দেখলাম যে ও সে অন্য মেয়েকে নিয়ে আমার দেওয়া বাইকে অন্য মেয়েকে তার পেছনে করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, তখন ও বলতেছে আমার আর ভুল হয়ে গেছে, আর কখনো এরকমটা করব না, আমাকে এই কথা বলে বারবারই এরকম করতেছে, বারবারই আমার কাছে ভুল স্বীকার, আমি মাফ করে দিচ্ছিলাম। যে একটা মেয়ের লাইফে ডিভোর্সিতে একটা লেগে গেলে সমাজ তো আমার দিকে আঙুল তুলবে যে এই মেয়ের মধ্যে সমস্যা, এই মেয়ের ডিভোর্স হয় কেন। এটার জন্য আমি 1000 বারও হচ্ছে ও অন্যায় করলেও আমি মেনে নিতাম। এইভাবেই চলতেছিল, এই 2 বছর ওভার হয়ে গেল আমাদের বিয়ের। লাস্ট মানে রোজার মধ্যে হচ্ছে আমি ইফতার করব, এরকম অবস্থায় ও আমাকে বলতেছে যে আজানের আগে সবকিছু কমপ্লিট করে রাখতে পারো না, এগুলো বস্তিদের মতো স্বভাব এটা সেটা। তখন তো আমি রোজা রাখা অবস্থায়, তখন আমি বলতেছি একটা মানুষ রোজা রাখছে তুমি তার সাথে এরকম ব্যবহার কিভাবে করো। এগুলো বলার পরে বলতেছে যে এখন সত্যি সত্যি কিন্তু বাসা থেকে বের হয়ে যাবো, আমাকে এই কথা বলতেছে। তখন আমি বলতেছি বের হয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না তোমার এই টর্চারিংগুলো। তখন এরকম করে এখন দেখি সত্যি সত্যি ও বের হয়ে যাচ্ছে।
আমিও আর ওরা আটকাই নাই। কিন্তু এখন ও এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে ফেলছে যে মানে ও আমাকে চাই না, আমাকে ডিভোর্স দিয়ে ফেলবে। মানে কখনোই এই 1 মাস আমরা কন্ট্যাক্ট বিচ্ছিন্ন ছিলাম না, যতবার ঝামেলা হয়েছে। হয়তো ও নিজে থেকে মেসেজ করছে না, তা আমি করছি, আমি যেভাবে হোক ওর পায়েটাই ধরে নিয়ে আসছি। কিন্তু এবার মেসেজ টেসেজ কোনো কিছু করে না, উল্টা আমি লাস্ট কিছুদিন যাবত মেসেজ করতেছি যে আমি তো সংসার করতে চাই, তুমি চলে আসো। তখন ও বলতেছে যে না, আমি তোমার সাথে সংসার করব না, এখনও চাই যে আমার সংসারটা না ভাঙুক, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমার ছাড়া ভালোভাবে হয়তো বাঁচবো কিন্তু ভালোভাবে বাঁচতে পারবো না, ভিতরে একটা কষ্ট থেকেই যাবে। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার এটা যে আমি ওর সত্যি অনেক ভালোবাসি, যে ওর পাশে আরেকটা মেয়ে যে ওর সাথে সংসার করবে, ওর পাশে দিয়ে হাঁটবে, ওর হাত ধরবে, এগুলো কখনোই আমার সহ্য হবে না। আমি চাই না যে ও অন্য কারো লাইফে যাক, আমার লাইফেই থাকুক, এটাই আমি চাই। শুনতেছো? তোমার প্রতি এখনো আমার মায়া কাজ করে, আমার ডিভোর্সের ভয় আর তোমাকে ভালোবাসি, এই কারণে আমি তোমাকে হারাইতে চাই না। আমি এখনো চাচ্ছি যে তুমি আমার জীবনে ফেরত আসো। এখনো তোমার জন্য আমি কাঁদতেছি, প্রতি রাতেই তোমার জন্য আমি কান্না করি। এই কান্না একদিন শুকায় যাবে, তখন তুমি হাজারো কান্না করলেও আমার আর ফেরা হবে না। শেষবারের মতো অনুরোধ করছি, লাখো মানুষকে সাক্ষী রেখে তোমাকে বলতেছি ফেরত আসো। আমি তো তোমাকে নিজেই চালাইতেছি, তো তুমি ফেরত চলে আসো। আমি যত জীবনে স্ট্রাগল করতে হয় করে আমি তোমাকে এস্টাবলিশ করে দিব। তারপরও আমি তোমাকে চাই, আমার তো এখানে কোনো স্বার্থ নাই। আমি তো তোমার কাছ থেকে 10,000 20,000 টাকা কখনোই নেই নাই বা নিতেও চাই না। আমি যতদিন পর্যন্ত আমার সুস্থ থাকবো আমি তোমাকে এস্টাবলিশ করার চেষ্টা করব, তোমার পাশে থাকার চেষ্টা করব। চলে আসো তুমি। আমরা শুনছিলাম অতিথির জীবনের কথা, যাকে নিয়ে কথা হচ্ছে। আপনি কথা বলতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে ওনার কথা যেগুলো আমরা শুনলাম, কথাগুলো যদি সত্যি ধরে নিই বা সত্যি হয়ে থাকে, ব্যাপারটা খুবই দুঃখজনক। এবং উনি যেভাবে আপনাকে ভালোবাসার চেষ্টা করেছে, যেভাবে এফোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এটা কিন্তু সবার কপালে জোটে না। তো এখন পর্যন্ত উনি চাচ্ছে সংসারটা ঠিকঠাক মতো চলুক, সেই চেষ্টাটা উনি ওনার তরফ থেকে করে যাচ্ছে। তো আপনার কাছে অনুরোধ করব, আপনার যদি কোনো বদভ্যাস থেকেও থাকে, আমরা আশা করব আপনার নিজের জীবনের স্বার্থে কিংবা আপনাদের দাম্পত্য জীবনের স্বার্থে সেই বদভ্যাস আপনি ছেড়ে দিবেন এবং নিজের সংসারের প্রতি মনোযোগী হবেন। এবং আপনাদের দুই পরিবারে যারা গুরুজন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ব্যাপারটার জন্য ভালো সুরাহা হয়, সঠিক সমাধান হয় এমন কোনো কিছু করার চেষ্টা করবেন। আমরা দোয়া করি আপনার সংসারটা ঠিক হোক। আর সংসারটা যদি একান্তই ঠিকঠাক না হয়, আপনি অবশ্যই নিজেকে সামলে আবার নতুন করে চিন্তা করবেন, শুরু করবেন। আমরা এটাই আশা করছি এবং দোয়া করছি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।